তো আমরা এর আগে যে ৩টা ক্লাস এখানে যে আমরা থিওরি পার্টগুলো তার উপর ভিত্তি করে আজকে আমরা ম্যাথ করবো বেসিক। এটা হচ্ছে, তো আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ ধরতে পারো। এটা একবার পড়ি। এটা হচ্ছে কোনো একটি সেকেন্ড দোলক, সেই সেকেন্ড দোলককে আমরা পাহাড়ের উপরে যদি নিয়ে যাই, সেকেন্ড দোলক কি? সেকেন্ড দোলক থেকে আমরা বলতে পারবো তার আদি সময় কত। এটা টি নট, যেটা মানে আদি সময় টি নট হবে 2 সেকেন্ড, এটা তো জানা কথা। ঠিক আছে, তারপরে একে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয়, পাহাড়ের উপর তারপর সেটা কত সময় হারায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। 100 সেকেন্ড সময় হারায়। ঠিক আছে, এখন আমার যেটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে যে দোলনকালে নতুন পর্যায়কাল কত, এটা চেয়েছে। আমরা এটার জন্য সূত্রে যাবো। কোন সূত্র? আমরা যদি সূত্রটা দেখি, এটা হচ্ছে মেইন ফর্মটা। তো এই সূত্রটাতে আমরা যদি সেটা অ্যাপ্লাই করি আমরা টি নট 2 সেকেন্ড, সেকেন্ড গুলো জানলাম। এক্স এর মান কি আমি বলে দিয়েছি, এক্স এর 100 সেকেন্ড। ঠিক আছে, এবার তারপরে যেটা আছে টি সেকেন্ড। টি সেকেন্ড মানে কি? টি সেকেন্ড মানে হচ্ছে যে আমি কত সময় সেটা হিসাব করছি অ্যাকচুয়ালি, মানে কত কত সময় আমরা এক্স এর পার্থক্যটা পেলাম। এক কথায় আমরা এখানে কত সময়, একটা দিনে 100 সেকেন্ডের পার্থক্য, মানে এক দিনে আমরা 100 সেকেন্ড এক্স, এটা এক্স এর ভ্যালু। মানে একদিন মতো কত, মানে কত, মানে 8,000, 86,400। আমরা টি সেকেন্ড হচ্ছে 86,000, এক্স হচ্ছে 100, টি প্রাইম আমরা জানি না, সেটা আমাদের প্রশ্ন চেয়েছে। টি নট হচ্ছে 2 সেকেন্ড, আর টি সেকেন্ড তো সেকেন্ড। আমরা যদি এই জিনিসটা এখন পাশে একটা ক্যালকুলেট করে মানে ক্যালকুলেটারে বসাই, তাহলে যেটা হবে যে টি প্রাইম জানি না, টি নট হচ্ছে, তারপর 0/2। এখন এখানে কি বলেছে, হারায় নাকি মানে লাভ করে? অবশ্যই হারায়। হারানো মানে কি? মাইনাস, মনে আছে তো? তাহলে আমরা 2 এর পর এখানে মাইনাস দিব, মাইনাস দেখো তো হবে। মাইনাসের পর, সরি এখানে 2 না, এখানে হবে 8,6,4,0,0, এখানে হবে মাইনাস, মাইনাস 100। আমরা এখন ক্যালকুলেটরে যদি হিসাবটা দিই, তাহলে আমরা পাবো যে টি প্রাইম হবে 2.0023 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টা শুরু করি। তার আগে দেখে নেই যেটা থেকে আসলে আমরা কিভাবে বুঝতে পারবো ওখানে কি বলেছে, হারায়। হারানো মানে কি? হারানো মানে মাইনাস। ঠিক আছে, এবং হারানোর ক্ষেত্রে কি হয়, যেটা আমার নতুন টি প্রাইম হয় সেটা টি এর থেকে বড় হয়, মানে 2 সেকেন্ডের বড় হয়। আমরা কি উত্তরে 2 এর থেকে বড় কোনো একটা ভ্যালু পেয়েছি? পেয়েছি, মানে এটাই আমাদের উত্তর। আর এসব ম্যাথ করার সময় সব সময় চেষ্টা করবো দশমিকের পরে অ্যাটলিস্ট 5টা অথবা 6টা, অ্যাটলিস্ট 5টা মাস্ট তোমার ডিজিট নিতে হবে। ঠিক আছে, আমরা অনেক পরে আরেকটা যদি ডিজিট নিই, তাহলে ধরো এখানে আমরা 7 পাবো। ঠিক আছে, আমরা আরো একটা ডিজিট নিলাম, মিনিমাম 5টা ডিজিট নিবে। কেন? কারণ এসব হিসাব খুব সূক্ষ্ম, দ্যাটস আমাদের 5টা ডিজিট নেওয়া বেটার। আই মিন মিনিমাম 5টা নেওয়া বেটার। এমন না যে 4টা নিলে পরীক্ষা কাটবে না, তবে লং টার্ম, যেমন একদিন বা 1 বছরের হিসাবে যাবো না, কারণ 1 বছরের হিসাবে একটা দশমিক ডিজিটের জন্য অনেক পার্থক্য তৈরি হতে পারে। দ্যাটস আমরা 5টা কনসিডার করবো মিনিমাম। 6টা, 7টা, 7টা দরকার নেই, 5টা থেকে হবে। এবার প্রশ্ন হচ্ছে পাহাড়ের উচ্চতা কত। ঠিক আছে, পাহাড়ের উচ্চতা কত আর অভিকর্ষ স্তরণ কত, এই দুটো। আমরা সাপোজ আগে 3 নাম্বারটা আগে করে 2টা করতে পারি, অথবা 2টা করে 3 করতে পারি, আমার যেটা ইচ্ছে সেটা করবো। আমরা আগে যেহেতু সিরিয়ালে 2 দিয়েছি, আমরা 2টাই করছি। 3 নাম্বারটা আমি 2টা পদ্ধতিতে দেখাবো। আগে আমরা তাহলে শুরু করি, আমরা 2 নাম্বার যেটা বলেছে যে পাহাড়ের উচ্চতা কত। ঠিক আছে, আমরা গতকালকে একটা একটা না আমরা গতকালকে একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, আমরা গতকালকে যে একটা টপিক পড়লাম সেটা হচ্ছে যখন পাহাড়ের উপরে যাওয়া হয় তখন তো পর্যায়কাল চেঞ্জ হয়, সেটা জানা। সেটা কিভাবে চেঞ্জ হয় অথবা কত উচ্চতা গেলে কিভাবে চেঞ্জ হয় সেটার জন্য আমরা সূত্র পড়েছিলাম। সেই সূত্রটা যদি আমরা একটু ব্রিফলি দেখি, তাহলে সেটা হবে এরকম। এই টপিকটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা সেটা আবার লিখবো। পরীক্ষা হলে এইচএসসিতে যখন আসবে তখন আমরা কিভাবে লিখবো, তখন আমরা যেভাবে লিখবো আমরা সেটা এখন ডেমনস্ট্রেট করছি। এরকম প্রশ্ন থাকলে আমরা যেটা করবো যে প্রথমে টি প্রাইম লিখবো। টি প্রাইম মানে কি? টি প্রাইম মানে নতুন সময় যেটা। ঠিক আছে, টি প্রাইম বাই টি ধরো। ঠিক আছে, টি প্রাইম বাই টি যদি করি, তখন লিখতে পারবো আমরা কি, যে রুট ওভার ই বাই জি প্রাইম। কিভাবে লিখবো এটা? এটা লেখার জন্য মূলত আমরা যদি একটু সাইড নোটে লিখি, আমরা টি এর সূত্রটা কি? টি এর সূত্রটা হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, ও বাই এখানে আরো একটা প্রশ্ন অ্যাড হবে, সেটা আমি একটু পরে বলছি। ঠিক আছে, এখানে এবার টি এর রুট ওভার জি বাই জি, মানে টি সমানুপাতিক কি? টি সমানুপাতিক হচ্ছে যে 1 বাই রুট জি। ঠিক আছে, তাই আমরা টি 1 বাই টি 2 করে তখন যে হিসাব আসে সেই হিসাব করে এটা লিখলাম। এরপর সেন্টেন্স আমরা কি লিখবো? এরপর সেন্টেন্স আমরা অভিকর্ষ স্তরণের সূত্র লিখবো। অভিকর্ষ স্তরণের 2টা সূত্র আছে। আমরা যদি এখানে দেখি, একটা দাগ টেনে, অভিকর্ষ স্তরণ আমি যদি এইচ উচ্চতায় যাই, হ্যাঁ, আমরা যদি 6 নম্বর চ্যাপ্টারের এই পার্টটা দেখি, 6 নম্বর চ্যাপ্টারে এইচ উচ্চতায় যদি কোনো কিছু উঠে, তাহলে ঠিক আছে, এইচ উচ্চতায় যদি কোনো বস্তু উঠে, ঠিক আছে, তাহলে সেই উচ্চতায় যেটা আমাদের নতুন অভিকর্ষ স্তরণ হবে যেটা এইটা। এবং যদি নিচে নামে সেক্ষেত্রে সূত্র হবে এটা। তো আমাদের যেহেতু পাহাড়ের উচ্চতা, মানে পাহাড়ের উপরের দিকে, তার মানে যেটা নতুন জি এইচ, মানে নতুন যেটা হবে সেটা হবে আগেরটা থেকে এত গুণ। আমরা এখন সেটাই লিখবো। আমরা এভাবে লিখবো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো সেটা। এরপর সেন্টেন্স আমরা লিখবো, উপরে জি তো নর্মাল, এটা নর্মাল, নিচে জি প্রাইমটা আলাদা। জি প্রাইম কিভাবে লিখবো? আর বাই আর প্লাস এইচ বাই জি, এটা লিখবো। ঠিক আছে, এইটা লেখার পরে আমরা ডাইরেক্ট সূত্রটা লিখবো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এই এইচ ইকুয়াল টু টি প্রাইম বাই টি মাইনাস 1 আর।
লিখলাম কি এটা মনে হয়, হ্যাঁ ঠিক আছে, এটাই লিখবো, আমরা এটা ডাইরেক্ট লিখবো। এটা অ্যাকচুয়ালি সূত্র, এটা আমরা মুখস্থ করবো, এটা তো মুখস্থ করতে হবে, কারণ এটা এমসিকিউ অনেক আসতে পারে। কিন্তু আমরা পরীক্ষার হলে যে এইটুকু লিখে, ঠিক আছে, এই পার্টটা হয়তো তুমি এখানে এক পাশে লিখতে পারো, দেখার পরে নেক্সট সেন্টেন্স এটা আমরা ডাইরেক্ট লিখবো। এটা হচ্ছে টিচারকে বোঝানোর জন্য যে আমি হিসাব করলাম আর কি। আমরা যদি এখন ক্যালকুলেটর আবার হিসাব করি, তো এখানে টি প্রাইম কি, টি প্রাইম হচ্ছে যে আমাদের এই পাহাড়ের এই হিসাবে টি প্রাইম, আমরা সেই হিসাবটা এখন করি যদি, তাহলে আমরা পাবো যে সেই পাহাড়ের যেটা উচ্চতা, সেই উচ্চতাটা হবে তোমার 7.414 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে যে হিসাব। এখানে আর কত, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আমরা যদি আর এর ভ্যালুটাও লিখি, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু তোমরা ধরবা 6400 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আর এর ব্যাসার্ধ ধরবা, দেন যা হিসাব আসবে সেটাই পাবো। এবার আমরা তারপরের প্রশ্নটাতে যাই। তারপরের প্রশ্নটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, যে 1 2 3 পরিমাণ, তিনটা মূলত এই চ্যাপ্টারের কি বলা না, অভিকর্ষ স্ট্রাকচারে উক্ত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, এটা হচ্ছে প্রশ্ন। আমরা এটা দুই ভাবে বের করতে পারি, আমরা দুইটাই করবো। আমরা একটা এটা আর একটা উত্তর, যেহেতু এখানে আর একটা তাক দিয়ে দিই। আমরা এখানে দুই ভাবে করবো, তাই একটা মিডিল করবো তাই। চলো, প্রথম পদ্ধতি, ইজি পদ্ধতি। আমরা কি জানি সূত্র, ই সমান 2π√L/g, এটা তো আমরা জানি, রাইট? আচ্ছা, এখানে আমরা এই ক্ষেত্রে এই উচ্চতায় টিটা কত, এটা এল কি আমরা জানি, তো হচ্ছে না জানি না। তাহলে আমরা কিভাবে বের করবো, আমরা আরেক ভাবে বের করতে পারবো, আমরা সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন এইটা একটু যদি আমরা রেশিও করার ট্রাই করি, মানে এই রেশিওটা যদি আবার লিখি আমি, এই রেশিওটা, ঠিক আছে, তাহলে দেখো তো কি হবে। তাহলে যেটা হবে যে টি প্রাইম বাই টি ইকুয়াল টু √, হয়তো যে জি বাই জি প্রাইম। ঠিক আছে, জি প্রাইম আমরা জানি না, জি প্রাইম আমাদের বের করতে হবে। আচ্ছা, করা যায় ভালোভাবে। দেখো, আমরা কি এখানে সবগুলোর ভ্যালু জানি না, জানি না। আদি সেকেন্ড 2 ছিল, 2 থেকে বৃদ্ধি পয়েন্ট 2.0023 মনে হয়েছিল, 2317 হলো, 2317 হলো, ইকুয়াল টু √, পৃথিবীর কত 9.8, এবং জি প্রাইম কত, জি প্রাইম আমরা জানি না, সেটা আমাকে বের করতে হবে। এখন আমরা যদি ক্যালকুলেটরে এটা ইনপুট দিই, তাহলে আমরা জি প্রাইমের একটা ভ্যালু পাবো। তাহলে আমরা পাবো যে 9.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা আরেকভাবে করবো, সেটা কি, সেটা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় সূত্রটা বসে। ষষ্ঠ অধ্যায় সূত্রটা কি, যে এই উচ্চতায় একটু আগে যেটা দেখালাম, এই উচ্চতায় জি এইচ, মানে অথবা এখানে জি প্রাইমও বলো, সমস্যা না, আমাদের এই হিসেবে জি প্রাইম বলো কি জি এইচ বলো, সমস্যা নেই। তারপরে সেটার হবে কি, যে আর বাই আর প্লাস এইচ ইন্টু জি। আর কি, পৃথিবীর ব্যাসার্ধ, এইচ কি, কত উচ্চতায় আমরা হিসাব করছি, এখানে কত উচ্চতা হিসাব করছি, এখানে আমরা পাহাড়ের উপর হিসাব করছি, আমরা পাহাড়ের উচ্চতাটা এইচ। ঠিক আছে, মানে এই পদ্ধতিতে করতে হলে আমাকে এই এইচ এর মান জানা লাগবে, অর্থাৎ 2 নাম্বার করলে তারপরে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, মানে এই পার্টটা করার পর দেন এটা করতে হবে। আর এই পদ্ধতিতে যদি করি আমরা, এই পদ্ধতিতে না আমাদের কিছু লাগছে না, এটা দ্রুত এবং ইজিলি হচ্ছে। তবে আমরা দুটাই দেখাবো, কোনো সমস্যা নয়। ঠিক আছে, এবার তারপরে আমরা যদি জি এইচ, আমরা এখানে জি প্রাইম দিয়ে এখন মেনশন করছি, কারণ ওটা তো জি প্রাইম লিখেছি, আমরা এখানে এখন করছি 6400 বাই 6400 প্লাস 7 পয়েন্ট কত 414। এখন যেটা কথা, যে একটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে যেটা করে যে মানে মিটারে না লেখে, না মানে কিলোমিটারে না লেখা মিটারে লেখা, এটা তো মিটার ভ্যালু, এবং আমাদের উচিত মিটারে লেখা, এটা কিলোমিটার, কিলোমিটার না লিখে মিটারে লেখা, মানে আরো 3টা শূন্য এখানে অ্যাড করা, এখানে 3টা শূন্য অ্যাড করা, এখানেও 3টা শূন্য অ্যাড করা, মানে এই দশমিকটা শেষে নিয়ে যাওয়া। ঠিক আছে, আর কি হলো, উপরেও কিলোমিটার নিচেও কিলোমিটার, দুই সাথে ওটা কাটাকাটি যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা উপরে কিলোমিটার রাখি, উপরে মিটার রাখি, উপরে সেন্টিমিটার রাখি, কোনো সমস্যা নেই। আমি অযথা 3টা বেশি শূন্যতে আমার টাইম ওয়েস্ট করা তো মানে, এবং প্লাস ক্যালকুলেটারও টিপাইছি এই আর কি। তাহলে আমরা এখন যদি জি প্রাইমের আবার ক্যালকুলেটর হিসাব দিই, এক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা যদি পাই, সেটা যদি দেখতে যাই, সেই অ্যান্সারটা আমরা একটু ডিফারেন্ট পাবো। সাপোজ এখানে আমরা পেলাম একটু ডিফারেন্ট, এখন কেন আমরা হালকা তারতম্য দেখলাম, আমরা সেটা একটু দেখি। এখানে আমরা 7 পেলাম, এখানে 7 পেলাম, কেন? কারণ এখানে আমি দশমিকের পর 6টা ঘর নিয়েছি, বাট এখানে দশমিকের পর অনলি 3টা। আমি যদি দশমিকের পর আরো 3 4টা নিতাম, বা আরো সূক্ষ্মভাবে করতাম, লাইক এখানে যদি আমি দেখো যে এখানে সাপোজ আরো 2টা নিলাম, এখানে সাপোজ আরো 3 4টা ঘর নিলাম, টোটাল 6 7টা ঘর নিলাম, তাহলে এদের এবং এদের পার্থক্য অলমোস্ট ইকুয়ালের কাছাকাছি, মানে 7 হয়তো থার্ড লেটার, মানে থার্ড ডিজিট বা 4th ডিজিটের পার্থক্য। বাট এইটাতে কেবল আমরা 3টা সংখ্যা দিয়েছি দশমিকের পর, দ্যাটস ওয়াই জাস্ট একটু পার্থক্য আছে। বাট এটাতে কি উত্তর কাটবে না, এটাও ঠিক এটাও ঠিক, দুই পদ্ধতিতে দুই অ্যান্সারটাই ঠিক। এবার চলো আমরা পরেরটা দেখি, 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নটাতে যেটা বলেছে, আমরা যদি একবার এটা বলেছে যে পেলাম একই উচ্চতায় সমান গভীরতা নিচে অভিকর্ষ, মানে কি, মানে হচ্ছে আমরা যদি পাশে একটু সাপোজ আমরা এটা মাটি, পৃথিবীর মাটি, ঠিক আছে, এর প্রথমে আমরা একটা পাহাড়ের উচ্চতা, পাহাড়ের হিসাব বের করলাম, এই পাহাড়ের একটা উচ্চতা পেলাম, এটা আমরা 7 পয়েন্ট সামথিং 4 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নাও এটা সমান গভীরতা বিশিষ্ট একটা কুয়া আছে, মানে পৃথিবীর নিচে একটা বড় কুয়া আছে, ঠিক আছে, সেই কুয়াটার গভীরতা কত, এটা হচ্ছে তোমার এইচ এর সমান, এইচ। ঠিক আছে, এটা হচ্ছে কথা।
কারণ সেটাতে আমাকে এখন হিসাব করা লাগবে যে এখানে যদি আমরা অভিকর্ষ ত্বরণ পেলাম 9.77 অথবা 9.78, 77 বেশি অ্যাকুরেট। এখানে আমরা জি পেলাম যে 9.77, এখানে জিটা কত হবে, এখানে জিটা কত হবে, এটাই আমাকে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন সেটা করতে চাই। আমরা এখন করতে যাওয়ার আগে তো আমরা সূত্রটা দেখতে হবে। সূত্রটা কি? সূত্রটা আমরা এখানে অলরেডি একবার দেখেছি, আরেকবার লিখছি আমরা সেই সূত্রটা। যে আমরা যদি কত গভীরতাতে যাই, সাপোজ আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, ডিসটেন্স ডি গভীরতায়, ডি গভীরতায় আমাদের সূত্রটা যেটা থাকবে সেটা হচ্ছে যে জিডি, মানে ওই গভীরতায় পার্টিকুলারলি অভিকর্ষ ত্বরণ, এটা হবে 1 - h, মানে কত গভীরতায় যাচ্ছি এইচ দিয়ে প্রকাশ করো অথবা ডি দিয়ে প্রকাশ করো, তোমার আপ টু ইউ। আমরা এখানে যেহেতু ডি মেনশন করে দিয়েছি শুধু ডি লিখবো। ঠিক আছে, ই বাই আর। আর এখানে হচ্ছে যে ই মানে কি, আর্থের কত 9.8, আর ডি কত, এখানে ডি হচ্ছে 7.414 কিলোমিটার, আর আর কত, আর হচ্ছে যে 6400 কিলোমিটার। আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটারে বসে আমরা জিডি কত পাবো আমরা যদি দেখি, আমরা এই ক্ষেত্রে যদি আমরা থার্ড ভ্যালুটা এভাবে ধরি, আমরা কাইন্ডা অলমোস্ট একটা এরকম ভ্যালু পেলাম। দেখি 7 মানে 9.789, ঠিক আছে, মানে 9.789 বা 9.79 যাই বলো, এমএস মাইনাস 2। এটা হচ্ছে আরেকটা উত্তর। ঠিক আছে, আমাদের আরেকটা ইজি ম্যাথ শেষ হয়ে গেল, খুবই ইজি। ঠিক আছে, এবার চলো এরপরে আরেকটা ম্যাথে যাই। এবার আমরা ভি নাম্বারটা করি। ভি নাম্বারটা কি আমরা আবার দেখে আসি। এটা হচ্ছে যে কুয়াতে পর্যায়কাল কত, ইজি, প্রচুর ইজি। এটা কিভাবে করবো, এটার জন্য আমরা এই 3 নাম্বারটা হেল্প নেবো, আমরা পেরে নেবো। 3 নাম্বারে আমরা যেভাবে করলাম যে এই পার্টটা সেভাবে করবো। আমরা কি জানি, এই গভীরতাতে অভিকর্ষ ত্বরণ জানি। আমরা কি পৃথিবীর মাটিতে অভিকর্ষ জানি? অবশ্যই জানি, 9.8। আচ্ছা ভালো কথা। পৃথিবীর মাটিতে তার পর্যায়কাল কত সেটা জানতাম? অবশ্যই জানি। কেন? কারণ সেটা সেকেন্ড দোলক, মানে সে মাটিতে 2 সেকেন্ড দেয়। ঠিক আছে, মানে এই দুইটা জানি। আমরা কোনটা জানি না, কেবল এই পার্টটা জানি না। এক্ষেত্রে এই পার্টটা আমাকে বের করা লাগবে। চলো বের করা যাক। আমরা টি প্রাইম প্রাইম না, টি ডি, যেহেতু গভীরতাকে আমরা ডি দিয়ে এখন বলছি, টি ডি বাই টি। টি হচ্ছে নর্মাল, যেটা টি নটও বলতে পারো, টিও বলতে পারো, তো এই সমস্যা। রুট ওভার এখানে জি পৃথিবীরটা আর জি ডি। ঠিক আছে, এরপরে যেটা আমরা লিখবো যে হচ্ছে যে এরপরে সেন্টেন্সে আমরা এগুলোর ভ্যালু সিম্পলি বসিয়ে দেবো। টিটা আমাদের যাই না, বের করা লাগবে। এটা 2, এটা হচ্ছে 9.8, আর এটা হবে 9.789। ঠিক আছে, এরপরের বাক্যে আমরা যদি ক্যালকুলেটার এটা বসাই তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হবে যে 2.00112 সেকেন্ড। মিনিমাম বলেছি, এখানে আমি 4টা নিলাম, এখানে 5টা নিয়েছি। তোমরা আইদার 5টা নিবা না হয় 6টা নিবা, বেশি নিবা সবসময় এই টপিকগুলো। আচ্ছা চলো এবার আমরা আরেকটা প্রশ্ন। এরপরে প্রশ্ন এটা বলেছে যে কুয়াতে কত সময় লাভ করবে বা হারাবে। ঠিক আছে, আচ্ছা এখন কুয়াতে কত সময় লাভ করবে বা হারাবে। আচ্ছা তার আগে আমরা আরেকটা পরের প্রশ্নটা লিখে দিই, কি এটা কি করছি এখানে, একটু অপেক্ষা করো। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নটা, যারা আপনাকে 6 নাম্বার লাভ করবে বা হারাবে। লাভ করবে না জানি না, তো আমরা কি জানি না? উত্তর হচ্ছে না, আমরা জানি না। আমরা কিভাবে জানবো সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই আমরা ছবিটাতে লক্ষ্য করবো। এই ছবিটাতে আমি বলেছিলাম কখন লাভ করে আর কখন হারায়। যখন টিটা টি প্রাইম নটের থেকে বড় হয় তখন হারায়, আর যখন টি প্রাইম টি এর থেকে ছোট হয় তখন লাভ করে। আচ্ছা এখন যদি আমরা মাটির নিচে যাই, মাটির নিচে গেলে অভিকর্ষ ত্বরণ বাড়ে না কমে, এটা আমার প্রশ্ন। বাড়ে না কমে? কমে। অভিকর্ষ ত্বরণ নিচে গেলেও কমে, উপরে গেলেও কমে, একমাত্র পৃথিবীতে সর্বোচ্চ থাকে, পৃথিবীর মাটিটাতে একেবারে আমার মাটি গ্রাউন্ড লেভেল বাদে সব জায়গাতে কমবে পৃথিবী, উপরে যাও নিচে যাও। তার মানে এটাও কমছে, এটাও কমছে, উপরে গেলেও কমছে, নিচে গেলেও কমছে। আচ্ছা এটা কমে, এটা কি বাড়বে নাকি বাড়বে না, এটা আমার প্রশ্ন থাকে। অবশ্যই বাড়বে, কারণ এরা ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। তার মানে একজন বাড়লে আরেকজন, একজন যদি বেড়ে যায় আরেকজন কমবে, এবং একজন যদি কমে যায় আরেকজন বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে পৃথিবীর নিচে গেলেও এটা কমবে, উপরে গেলেও এটা কমবে। তার মানে পৃথিবীর নিচে গেলেও এটা বাড়বে, উপরে গেলেও সময় পর্যায়কালটা বাড়বে। আচ্ছা পর্যায়কাল যদি বেড়ে যায় তাহলে কি হবে, সময়টা হারাবে। এইটা থেকে আমরা বুঝে নিবো যে মাইনাস দেবো না প্লাস দেবো। তো আশা করি বুঝে গেছি যেখানে মাইনাস হবে সূত্রটা, আমরা সেই সূত্রটা আবার যদি একটু লেখা যায়, এটা হচ্ছে যে সূত্রটা কি ছিল, সেটা হচ্ছে যে আমাদের টি প্রাইম জানি না, সেটা আমাদের আসলে টি প্রাইম আমরা জানি, টি প্রাইম জানি, এখানে টি ডি দিয়ে প্রকাশ করছিলাম আমরা, আমাদের ইডি। ঠিক আছে, তো এই টি ডি আমরা, কারণ এখন কুয়ার নিচে হিসাব করছি, কুয়ার নিচে পর্যায়কাল এটা। আচ্ছা টিডি জানি, টি নট তো জানি, টি নট হচ্ছে তোমার কি বলার নাম 2 সেকেন্ড, তারপরে তো ওই টি সেকেন্ডটা লিখছি, সেক নাও লিখতে পারো, জাস্ট টি লিখলে হবে। এবার মাইনাস এক্স দিব, কেন মাইনাস এক্স এক্সপ্লেন করলাম, কারণ হচ্ছে যে হারাবে সময়টা। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলো যদি বসানো শুরু করি তাহলে আমরা টি এর মান কত, 2.00112 ইকুয়াল টু আদি সময় 2 সেকেন্ড, তারপর আমরা ও বাই দা এইখানে একটা সব সময় মানুষ বাচ্চারা, সেটা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা আছে দেখো তো কি ঘন্টায় শেষ নাকি,
ঘন্টায়। ঘন্টায় চাওয়া মানে কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। দিনে চাওয়া মানে কয় সেকেন্ড? 86,400 সেকেন্ড। বছরে চাওয়া মানে বছরের একটা হিসাব তোমার 10 ঘন্টা চাইতে পারে, তোমার সপ্তাহে চাইতে পারে, মাসে চাইতে পারে, তবু অত চাই না। ঠিক আছে, নর্মালি হয় ঘন্টায় বলে নয় দিন, অথবা খুবই রেয়ার কেসে তোমার কি বলে নাম, এটা কিন্তু ব্যবস্থায় অর্থাৎ অথবা রেয়ার কেসে বছর চাই এরকম। তো এটা যেহেতু এখানে ঘন্টায় বলেছে মানে আমরা এখানে কত লিখবো? আমরা এখানে লিখবো 3600, রাইট? এখন আমরা 3600 লিখি, 3600, আর এখানে হচ্ছে যে 3600 মাইনাস এক্স। আমরা এক্স কি জানি? না, তাহলে আমরা এক্স কি করবো? আমরা এক্স বের করবো ক্যালকুলেটর। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স এর মান 2.0। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে 1 ঘন্টায় আগে যেটুক দিত এখন তার থেকে এটা হচ্ছে যে তার কম দিবে, মানে এত সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে এত সময় কি মেন মেন উত্তর, কিন্তু এটা না, মেন উত্তর হচ্ছে এত সময় হারাবে। হ্যাঁ, ঠিক আছে, হারাবে ঘন্টা। এটা হয়ে গেল আমাদের উত্তর। এখন চল, এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখে শেষ করে দিই। 7 নম্বর প্রশ্ন বলেছে হ্যাঁ, হ্যাঁ, কি বলেছে যে আমাদের এই ওয়ার্ডটাকে বিভিন্নভাবে এই লাইনটাকে মেনশন করতে পারে। আমরা একটু বোঝানোর জন্য এই সেন্টেন্সটা, সেই সময়ের পার্থক্য। আমরা এখন কুয়াতে আছি, কুয়ার সময়ের পার্থক্য যেটা হলো, পার্থক্যটা কি? এটা হচ্ছে আমাদের পর্যায়কালটা চেঞ্জ হয়ে গেছে। আগে কত ছিল? আগে ছিল 2, বাট কুয়ার নিচে যাওয়ার কারণে আমাদের কি হয়েছে? 2.0011, রাইট? তো 2.0011 হয়ে গেছে। এটা আমাকে যদি মানে পার্থক্যকে অপরিবর্তিত, অপরিবর্তিত মানে কোনো চেঞ্জ করছি না, আমি 2 সেকেন্ডই রাখতে চাচ্ছি, মাটির নিচে যেও 2 সেকেন্ড রাখতে চাচ্ছি, তাহলে কি ব্যবস্থা নিতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে এখন কি করতে হবে আমাকে? একটু এটা প্রশ্ন করার আগে আমরা একটু আবার জিনিসটা দেখতে হবে। আমাদের টি এর যেটা সূত্র আছে, এখানে কত কি দেখিনি আমি, টি এর সূত্র, হ্যাঁ তো এটা টি এর যে সূত্র, টি এর সূত্রে এল আছে আর জি আছে। আচ্ছা, জি কি মাটির নিচে কম না? অবশ্যই কম। এবং সেটাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না। জি প্রাকৃতিক জিনিস, সেটা কখনো চেঞ্জ হয় না। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারবো? আমরা এল চেঞ্জ করতে পারবো। মনে করো জি কমলো, এটা বেড়ে গেল, কিন্তু আমরা যদি প্রসারণ করতে চাই, আমরা যদি এলটাকেও বাড়িয়ে দিই, এল বেড়ে গেল, না সরি, এলটাকেও কমাই দিই, এলও কমলো জিও কমলো, দুইটা কমে, তখন আলটিমেটলি এই এদের যে কমার যে কাজটা হচ্ছে সেটা প্রশমন হয় কি আমরা অপরিবর্তিত রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন চেয়েছে। তো আমরা এখানে লেখা শুরু করবো। আমাদের সূত্রটা কি ছিল? আমরা এখানে যদি দেখি যে সূত্রটার পার্থক্যটা দেখি, যে একটা হচ্ছে টি আর আরেকটা হচ্ছে টিপ টি মাটির নিচে। টিতে কি হচ্ছে? টিতে মনে করো যে আমাদের তো অরিজিনাল সূত্র, সেটা হচ্ছে যে 2 পাই এল বাই জি। ঠিক আছে, এই জিটা কি পৃথিবীর অধিকর্ষ, মানে হচ্ছে যে 9.8। আর টিডির ক্ষেত্রে সূত্র কি 2 পাই তো সেম থাকবে। এখানে এলটাকে আমাদের পরিবর্তন করা লাগবে, আর জিটা পরিবর্তন হয়ে জিডি হয়ে গেছে। আমরা এখানে এল প্রাইম লিখি বা এল ডি লেখো, সমস্যা না। তাহলে আমরা কিভাবে করবো? আমরা এখানে মূলত একটা রেশিও করবো, রেশিওর মাধ্যমে। আমরা রেশিও যদি এখানে করতে যাই, তাহলে আমরা উপরে সাপোজ টিডি লিখলাম, নিচে সাপোজ টি লিখলাম, তাহলে যেটা পাবো যে রুট ওভার এল প্রাইম বাই এল ইন্টু রুট ওভার জি বাই জি। ঠিক আছে, এইটা পাবো আমরা, তাই না? আচ্ছা, এখন আমরা সাপোজ স্কোয়ার করলাম, দুই দিকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে এখান থেকে তোমার ইয়াটা হটে যাবে, রুট গুলো হটে যাবে, রুটটা সরাই দিলাম। ঠিক আছে। এখন যেটা হলো, এখন আমরা জাস্ট সিম্পলি ভ্যালু গুলো করবো। এখানে কত? এখানে তুমি দুই ভাবে অ্যান্সারটা আনতে পারো না, দুই ভাবে দেখবো কিভাবে আনা যায়। দুই ভাবে অ্যান্সার করা পসিবল, দুইটাই ঠিক। একটা হচ্ছে মানে এরপর আমি ওই জায়গাটাতে যাবো তখন। এখানে আমরা লাইক টিডি তো জানি 2.0012 না, 1 2 1 1 2 3 হোল স্কোয়ার বাই নিচে 2 স্কোয়ার ইকুয়াল টু এল প্রাইম জানি না, বাই এল ও জানি না, কারণ এল অব্দি বলেনি, বাট এটা তো জানি হচ্ছে 9.8, আর এটা কত? এটা জানি 9.789 না, 789, 9.789। ঠিক আছে, আমরা এইটা জানি। এখানে আমরা এইটা অনুপাত পেলাম হিসাব। ঠিক আছে, অনুপাতটা দেখো আমাদের কিন্তু প্রথম এটা একেবারে একে 1 এর সমান, বাট লাস্টে কিন্তু 1 এর সমান না, এই আর কি। এখন এরপরে আমরা যেটা করবো, এখন আমরা দুই ভাবে উত্তরটা লিখতে পারবো, আমরা দুই ভাবে দেখি। একটা হচ্ছে তোমার আমরা পার্সেন্টেজ দিয়ে করবো, আর একটা হচ্ছে আমরা ভ্যালু বের করে করবো। সাপোজ আগে পার্সেন্টেজটা বলছি। পার্সেন্টেজটা কিভাবে করতে পারবো? আমাকে মনোযোগ দেওয়া লাগবে। যে এল প্রাইম ইকুয়াল টু 0.99976 এল। এল প্রাইম কি নতুন দৈর্ঘ্য, আর এল কি আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে সেম। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা পার্সেন্টেজটা আসলে কিভাবে বের করবো, তাই আমাদেরকে বলা লাগবে আমরা কতটুকু দৈর্ঘ্য কমাতে চাই। কারণ এখানে তো দৈর্ঘ্য কমাতে হবে। দেখো অরিজিনালি এতটুকু ছিল, এর সাথে এত খানিক হচ্ছে এটা, তার মানে কি এর কি এক অংশ না, একের বেশি না, একের থেকে কম একটা ভ্যালু, তার মানে আলটিমেটলি এল প্রাইম যেটা হবে সেটা ওর থেকে একটা ছোট একটা ভ্যালু হবে। আর সেই ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, মানে কতটুকু কমাতে লাগবে সেটা আমাকে লিখতে হবে। অতএব দৈর্ঘ্য হ্রাস করতে হবে। এখানে একটা লাইক ছোট ভাবে মনে রাখবো এটা, ঠিক আছে, একটা সাইড নোটিস। এটা কি হবে? বড়, ঠিক আছে, তাহলে বড় মাইনাস ছোট, ঠিক আছে, এবং নিচে হচ্ছে আদি, আদি, ঠিক আছে, এটা আদি এভাবে লিখ, ইন্টু 100।
আদি মানে কি, আগে যেটা ছিল সেটা বড়ও হতে পারে আবার ছোটটাও হতে পারে। ঠিক আছে, আমরা বড় মাইনাস ছোট কেন লিখলাম, আমি আদি মাইনাস পরেরটা কেন লিখলাম না, কেন জানো? কারণ এখানে আমরা হ্রাস ওয়ার্ডটা মেনশন করে দিয়েছি। হ্রাস ওয়ার্ডটা যদি মেনশন করি আমরা এখানে বড় মাইনাস ছোট করবো, বৃদ্ধি ওয়ার্ডটা মেনশন করলে বড় মাইনাস ছোট করবো। তবে দৈর্ঘ্য পরিবর্তন কত হবে, পরিবর্তন হ্রাস বা বৃদ্ধি ওয়ার্ড আমরা ওয়ার্ড মেনশন না করে যদি পরিবর্তন ওয়ার্ডটা মেনশন করি তাহলে সেক্ষেত্রে বড় ছোট মেনশন করলে ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে কিভাবে এখানে করতে হয় না, আদি মাইনাস পরে, ঠিক আছে, এইভাবে বলতে হতো। বাট আমরা অত ঝামেলা, যেমন আমরা আগেই বলে দেবো হ্রাস করবো নাকি বৃদ্ধি করবো, কিভাবে বুঝবো হ্রাস করবো নাকি বৃদ্ধি করবো, এই ভ্যালু দেখে আমরা বুঝে যাবো ইজিলি। তাহলে এখন আমরা সেটা বসানো শুরু করি, যে বড়টা কত, অবভিয়াসলি 1, ঠিক আছে 1 ধরছি, তারপরে মাইনাস যেহেতু আমরা পার্সেন্টেজ করছি সেহেতু আমরা 1 ধরছি। আমরা কি 2 ধরতে পারবো? পারবো, কিন্তু কেন ধরতে পারবো দরকার নেই, বা অন্য কোনো ভ্যালু, অরিজিনাল ভ্যালু এখানে ধরার দরকার নেই। এক্ষেত্রে অরিজিনাল ভ্যালু ধরার কোনো দরকার নেই, আমরা এক্ষেত্রে এইভাবে করবো। তবে আমরা এক কত বিয়োগ করবো, যেটা আমাদের ওইটা এই হ্রাস বৃদ্ধির অঙ্কে না মানুষ নিচে কত, আদি আদি কত ছিল 1, এলটা 1, রাইট? তাহলে এবার ঠিক আছে 100 দিয়ে আমাদের এখন ক্যালকুলেটরে যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে আমাদের যে 1 থেকে এটা বিয়োগ করি, ছোট একটা ভ্যালু যদিও সমস্যা নাই, হতেই পারে ছোট, 2.338 ইন্টু 10 টু দি পাওয়ার -3%। এত পার্সেন্ট কি করতে হবে, কমাতে হবে। এটা হচ্ছে আমাদের একভাবে উত্তর করলে একরকম, আরেকভাবে উত্তর করা যায়, কিভাবে উত্তর করা যায় সেটাও দেখবো। এখন আমরা দেখবো অরিজিনাল ভ্যালু কিভাবে বের করা যায়, ভালোভাবে মনোযোগ দেবো এটা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মুখস্থ করা লাগবে মাঝে মাঝে, বাট নট ইম্পর্টেন্ট। ইকুয়াল টু 2 পাই √L/G। আমরা এখন সাপোজ পৃথিবীতে আছে, সেকেন্ড দোলকের হিসাবে কি হবে, এখানে সময় কত, তার পর্যায়কাল 2 পাই থেকে গেল √L জানি না, এবং জি এর মান পৃথিবীতে জানি 9.8। তার মানে পৃথিবীতে যদি সেকেন্ড দোলক হয় তাহলে তার যেটা দৈর্ঘ্য হবে, পৃথিবীর সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে 0.9929 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে তার দৈর্ঘ্য। আমরা এটা ইউজ করে করতে কিভাবে করবো, আমরা এটা তো লিখলাম, এভাবে লিখে আমরা বললাম যে পৃথিবীতে তার দৈর্ঘ্য হয় এতখানি। দেন এখন যেটা করবো যে আমরা এই সেন্টেন্সটা হিসাব করে যেটা পেয়েছি সেটাকে সাপোজ আমরা আবার এখানে লিখবো, লেখার পর আমরা জাস্ট এই ভ্যালুটার সাথে এটা গুণ করে দেবো। গুণ করলে যেটা আসবে, দেখো যে আমরা এল প্রাইম যেটা পাবো, যদি এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা গুণ করি তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে ধরো যে 0.966 আমরা পাচ্ছি 0.98 মিটার। এত করতে হবে, অথবা কতটুকু কমাতে হবে সেটা যদি প্রশ্ন করে তাহলে 0.0001 মিটার কমাতে হবে, এটা হিসেবে উত্তর। ঠিক আছে, কিভাবে কমাতে হবে বলতে আমি কি বুঝলাম, আমি আবার দেখাচ্ছি। এই দুইটাই উত্তর, তার মানে তুমি তিন ভাবে না, একচুয়ালি দুই ভাবে, ঠিক আছে, আইদার এটা না এটা। এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে যে আদি এটা ছিল, এটা নতুন পেলাম, এটা আর এটা যদি আমরা বিয়োগ করি সেই বিয়োগ ফলটা এটা, এবং সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তো আই হোপ এটা বুঝেছো। আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা হচ্ছে আমাদের পরবর্তী এই প্রশ্ন হচ্ছে যে সরল দোলক দেওয়া আছে, এই সরল দোলকটা এ থেকে সাপোজ বি এর দিকে গেছে, ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো তারপরে যেটা বলেছে যে বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করো, বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করো। এখানে কিছু কিছু জিনিস জানতে হবে। এ কি, এ হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এ সর্বোচ্চ বিন্দু, বা সেটাকে তুমি ইয়া বলতে পারো বিস্তার বিন্দু বা সর্বোচ্চ বিন্দু। এখানে ভর কি আমার বলে দিয়েছে, ভর হচ্ছে যে কত, এটা হচ্ছে এম, বিন্দুতে দৈর্ঘ্য বলে দিয়েছে সুতরাং এল, ঠিক আছে, এল গেল। আর কি কি বলে দিয়েছে, এখানে কিছু কিছু দুইটার সেটা দিয়েছে, একটা 30 ডিগ্রি এ বিন্দুতে, ঠিক আছে। দেখো এখানে মনোযোগ দিয়ে লক্ষ্য করো যে এখানে এ বিন্দু পর্যন্ত টেনে এনে ছেড়ে দেওয়া হবে। আমরা যখন ইয়া করছিলাম স্প্রিং করছিলাম তখন মনে আছে না, যে স্প্রিং এ আমাদের টানার পর এই কি বলার নাম, যে যতটুক টানছি সেটা আমাদের বিস্তার হয়ে যেত, তাই না। এক্ষেত্রে যেখানে টানলাম, যেখানে হিসাব শুরু করলাম, যেখানে ছেড়ে দিলাম সেটা আমাদের সর্বোচ্চ কিন্তু এক্ষেত্রে 30 ডিগ্রি, মানে এই এতটুকু, ঠিক আছে, এতটুকু। এবার যেটা আমাদের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করো, ঠিক আছে। এটার জন্য আমরা একটা সূত্র শিখবো, সেই সূত্রের উপর আমরা এটা তখন বুঝবো। আমরা যখন এই দোলক, এটা ছিল আমাদের ওই ছবির একটা পার্ট, ছবিটা তো এত বড় ছিল, আমরা একটা পার্ট দেখছি, এটা হচ্ছে এটা হচ্ছে একটা দোলকই, এন্ড দোলকের এইটা হচ্ছে তার সূত্র, এই সূত্র তার স্থিতিশক্তি সূত্র। মনোযোগ দিলে আমরা যখন গ্রাফ আঁকছিলাম তখন আমরা এই পার্টটা দেখেছিলাম,
গ্রাফ আঁকার সময় এইরকম একটা গ্রাফ ছিল, এরকম একটা গ্রাফ ছিল, তাই না? সেখানে তার মধ্যে যেটা বিভব শক্তির গ্রাফ ছিল সেটা ছিল হাফ কে এক্স স্কয়ার, সেটা ছিল, সেটা জানা আছে। এবং সেটার সমান হচ্ছে এটা। এটা আমাদের আরেকটা মুখস্থ করা জিনিস, এটা হচ্ছে কোনো একটা সরল দোলকের কোনো একটা জায়গায় তার বিভব শক্তি, দেখুন একটা সরল দোলকের এই জায়গাতে থাকুক, এই জায়গাতে থাকুক কি এই জায়গাতে থাকুক কি এই যে কোনো জায়গাতে থাকুক, তার বিভব শক্তির সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমরা এখানে জানি যে এটা তো জানি যে আমরা লাইক যখন একটা পার্টিকুলার বিন্দু এইদিকে টি হয়, এইদিকে এমজি কস থিটা সেটা নাকচ করে, আমরা এমজি কস থিটা করতে গেলাম, আমরা তার ওজনের ভেক্টর অংশ থেকে পেলাম, আর এদিকে এমজি সাইন থিটা, আর এমজি সাইন থিটার কাজ কি, তাকে বেগ বা তাকে ত্বরণ দিয়ে তাকে সুইং করতে, এদিক ওদিক সুইং করতে সাহায্য করে। এখান থেকে এই যে সূত্রটা শিখলাম আমরা, এই সূত্রটা থেকে আমরা এখানে অ্যাপ্লাই করে মনে করি এটা একটা সরল হলো, এটা তার সেন্টার পয়েন্ট, এটা তার সর্বোচ্চ পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট অর্থাৎ যেখানে তাকে নিয়ে যাওয়া হলো এবং টেনে ছেড়ে দেওয়া হলো, অথবা যেখানটা তার সর্বোচ্চ সে উঠতে পারছে সুইং করার সময়, ঠিক আছে? সেটা হচ্ছে তার সর্বোচ্চ পয়েন্ট। এবং এটা কি, এটা মিডলে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট আমরা জানি না, কিন্তু একটা থিটা টু এটা জানা আছে যে সে এই সেন্টারের সাথে এত কোণে আরেকটা পজিশন আছে। সর্বোচ্চ পজিশনে কি তুমি আমাকে বলতে পারবা ই কত, গতিশক্তি আছে কিনা? না, গতিশক্তি নেই। সর্বোচ্চ ইয়াতি বেগ নেই, গতিশক্তি নেই, সর্বোচ্চ ইয়াতি ত্বরণ সর্বোচ্চ, সরণ সর্বোচ্চ, এবং গতিশক্তি সর্বনিম্ন, বিভব শক্তি সর্বোচ্চ। মনে আছে আমরা একটা লম্বা চার্ট দেখেছিলাম, সেখানে এক এক করে প্রত্যেকটা ক্যাটাগরি লেখা ছিল, মেবি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে? তো সেখানে লেখা ছিল যে সেই সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি নেই। বাট এই বিন্দুতে কি গতিশক্তি আছে? এই বিন্দুতে উত্তর হচ্ছে হ্যাঁ। এই বিন্দুতে এখানে এই জায়গাটাতে আরেকটা, এইখানে আরেকটা হচ্ছে যে ইপি যেটা গতিশক্তি যেটা সর্বোচ্চ ম্যাক্স ম্যাক্স, ঠিক আছে? এখানে কি কে আছে পরেরটাতে? অবশ্যই এখানে ইও আছে, ইকেও আছে, দুটাই আছে। কিছু ইপি কিছু বিভব শক্তি এখানে আসার সময় গতিশক্তিতে রূপান্তরে বিভব শক্তির গতিশক্তি হয়, এবং তাদের যোগফল সবসময় সমান থাকে। ভাগ করেছিলাম এইটা আর এইটা, উপরে দাগ কি ছিল? টোটাল শক্তি না, যোগফল না? সেটা কি সরলরেখা বরাবর যাচ্ছে না? সরলরেখা বরাবর যাওয়া মানে কি, মানে হচ্ছে সর্বদা সমান থাকে। এটা থেকে আমরা বলতে পারি যে আদি শক্তির শেষ শক্তি সমান। ই আই ইকুয়াল টু ই জে, আই মানে আগে, যে বলতে পরেরটা, বুঝেছি? এই ক্ষেত্রে ই আই এর সাপোজ ইপিআই আদি বিভব শক্তি প্লাস ই কে আই আদি গতিশক্তি ইকুয়াল টু, আমরা লিখতে পারবো যে ইপি যে পরবর্তী যেটা বিভব শক্তি প্লাস ইপি কে। এখানে মনোযোগ দিতে হবে, আমরা একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা ইঞ্জিনিয়ারিং এ ডাইরেক্ট লিখতে পারবো, বাট এইচএসসি তে সেটা ডাইরেক্ট লেখা উচিত না। এইচএসসি তে এভাবে করবো, আমি এখন যেভাবে করছি সেভাবে। এরপরে সেন্টেন্সে লিখলাম, আমরা সুযোগ দিলাম এম এল ওয়ান মাইনাস কস থেকে, কোথেকে লিখলাম এটা দেখাচ্ছি, এই সূত্রটা থেকে, এই সূত্র জাস্ট এটাটা কি, সে সেন্টারের সাথে যত কোণ করবে সেটা হচ্ছে। চলো আমরা এখন সেটা আরো সামনে, তার গতিশক্তি কত? 0। আমরা হিসাব করলাম বলতে আমরা এখানে দেখলাম যে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি 0 হয়, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে তার ইপি ম্যাক্স। এবার তারপরে চেষ্টা করবো আমি, এবার আমরা ওই দিকে দেখবো, ওই দিকের ইপি কত হবে? অবশ্যই আমরা জানি তো ইপি সূত্র আমি জানি, ইকে সূত্র আমরা ওভাবে জানি, যদিও কোনো না কোনো ভাবে আনা যাবে, ওটা তবে ওটা লাগবে না। এল 1 মাইনাস কস এটা 2, ভালো কথা। এবং তার সাথে কি যোগ হয়ে আছে? ইপি কে যোগ হয়ে আছে, যেটা আমরা জানি না, ই পি কে, ইপি কে না ইকে যে, মানে পরবর্তী যেটা যেটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে সেটা আমরা জানি, ঠিক আছে? সেটাকে জাস্ট আমরা ইকে দিয়ে প্রকাশ করছি এক্ষেত্রে। এখন এরপরের সেন্টেন্সে যদি আমরা এবার উপর একটু তোলপাট করি, তাহলে এরপরের সেন্টেন্স কি পাবো না? পরীক্ষা হলে এরপরের সেন্টেন্স ডাইরেক্ট লিখবা, কে ইকুয়াল টু, মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, এম ই এল ইন্টু কস থিটা 2 মাইনাস থিটা 1, মানে থিটা 1 না, সেক্ষেত্রে কস থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র কেউ যদি প্রশ্ন করে, এইটা হচ্ছে যদি কোনো সরল দোলকটি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায়, তাহলে তার যে পরিমাণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত, তার পরবর্তী যে বিন্দু সেটা সেন্টারের সাথে কত থিটা তৈরি করছে, ঠিক আছে? এবং এইটা হচ্ছে থিটা, এবং আগে যে যত ছিল সেটা। আমরা এখন যদি এই ভ্যালু গুলাই এইখানে বসানো শুরু করি, তাহলে আমরা কি পাবো? এক করে এটা আমরা ইকে বের করতে বলেছে, জানি না এমজি কত, এম দেওয়া ছিল ওখানে হচ্ছে যে 0.02 কেজি, 0.02 জি এল 1 মিটার বলে দিয়েছিল। কস ওখানে কত ছিল? 30 ডিগ্রি থেকে 15 ডিগ্রিতে আসছিল, 30 ডিগ্রিতে ছিল আগে, 15 ডিগ্রিতে চলে আসছিল, তো 30 থেকে 15তে এসেছে। আচ্ছা, কস তার মানে পরে যেটা, ঠিক আছে? এক কথায় যে পরে যেটা, মানে যেটা ছোট ধরতে পারো, ছোট ধরো ভুল হলো, পরে যেটা মাইনাস কস। এখন যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, আমরা সুন্দর একটা মান পেয়ে নেব, হচ্ছে 0.0 লিখে দিলাম প্রায়, ঠিক আছে? এত জুল, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের। তো আই গেস বুঝেছো, ইজি জিনিস একটা, জাস্ট নতুন সূত্র জানা হলো, এটা একটা সূত্র যে আমাদের জিজ্ঞেস
কিভাবে পাবো আমরা এই গতিশক্তি পাবো কোন একটা বিন্দুতে আরেকটা বিন্দু। আরেকটা প্রশ্ন আমাদের দেখা যাক, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে আমাদের কি বলেছে, একটা তরঙ্গ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এভাবে দিয়ে দিয়েছে, তারপর আমাদের উপরে একটা তথ্য দিয়েছে, তারপর আমাদের পাওয়ার দুইটা প্রশ্ন। এখন যেটা কথা যে অনেকে করবে কি এরকম ভাবে চিত্রগুলো দেখতে যায়, মানে এভাবে দাগ দিতে যায়, ভুল করবে, কারণ চিত্রের দিকে কোনো লক্ষ্য দেওয়ার কোনো কিছুই নেই। আমাদের কাজ যেটুক তথ্য দিয়েছে সেইটুক, এগুলো চিত্র দিয়ে মাথায় ঘামাতে গেলে সমস্যা করে দিতে পারো, কারণ চিত্রের উপর এক্ষেত্রে বিশেষ না হতে পারে, তবে তথ্য ঠিক থাকবে। ওজন দিয়ে দিয়েছে, আমরা ওজনটা লিখবো। ওজন কত, এম ইকুয়াল টু, ওজন হচ্ছে কালারটা এম কত, এম হচ্ছে যে 0.2 কেজি, ঠিক আছে, 0.2 কেজি। এবার সাম্য অবস্থান থেকে এত মিটার দূরে এ অবস্থান এবং এত মিটার দূরে বি অবস্থান, মানে দুইটা অবস্থান রয়েছে। এটাকে সাপোজ আমরা x1 দূরত্ব বললাম, এটাকে সাপোজ আমরা x2 দূরত্ব বললাম, ঠিক আছে, x2 মানে বি বিন্দুতে এটা দূরত্ব গেল। এবার আমাদের যেটা গ নম্বরে বলেছে, এ এবং বি বিন্দুতে দুইটা বেগ দিয়ে দিয়েছে। এ বিন্দুতে বেগ কত 20, বি বিন্দুতে বেগ কত 15, ঠিক আছে। এ বিন্দুতে দূরত্ব কত 6, বি বিন্দুতে দূরত্ব কত 8। এবার আমরা একটু সূত্র দেখি, আমরা সূত্র জানি নাকি জানি, অবশ্যই জানি আমরা, যদি দেখতে যাই এটা ছিল আমাদের সেই সূত্রটা, এটা অথবা এটা দুইটার মধ্যে যে কোনো একটা দেখো, আমরা এটা দেখো। কেন এটা দেখো, আমাদের কি একটা জিনিস বলে দিয়েছে, হ্যাঁ আরেকটা জিনিস বলেছে কি, দূরত্ব, দূরত্ব পাঠটা বলে দেওয়া আছে, আচ্ছা ওমেগা বলে দেওয়া আছে না, তবুও আমরা এটাকে করতে পারবো, কেন সেটা বলছি। আমাদের প্রশ্নে কি চেয়েছে, প্রশ্ন হচ্ছে তাহলে ত্রুটি ও বিয়োগনীতি সমস্যা নেই, যা বলেছে তাতেই পারবে, ঠিক আছে। তো এইটা আমরা কেন ইউজ করবো, এটা থেকে আমরা বেসিক্যালি বেগ বের করতে পারবো, ভাষায় বেগ বের করবো। বেগটা কিভাবে বের করবো, চলো আমরা সেই সূত্রটা লিখি। এ বিন্দুতে সেই সূত্রটা কি হবে, বি এ যদি লিখি ওমেগা রুট এ মাইনাস ওয়াই, তাই না, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে কার কার মান জানি, এইটার মান জানি, এটা 9 নাম্বারে বলে দিয়েছে, তো 20 আর 15, এইটার মান জানি, এটা উদ্দীপক বলে দাও। বি এর ক্ষেত্রে কি হবে, লিখে যে এখানে আমার ভি এর মান বলে দিয়েছে, ভি এর কত, এ বিন্দুতে 20, এই বিন্দুতে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, আমরা সাপোজ এটাকে মিটার পার সেকেন্ডে বললাম, তাহলে 20 এর আগে একটা দশমিক চলে আসলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন ইকুয়াল টু ওমেগার মান জানি না, সমস্যা নেই, রুট ওভার এ, এটার মানও জানি না, তবে ওয়াই এর মান কি জানি, হ্যাঁ আমাদের এখানে বলে দিয়েছে যে এ তে দূরত্ব 6 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা আবার ধরে নাও মিটারে প্রকাশ করি, 0.06, তাই না, 0.06, এটা হচ্ছে আমাদের মিটার। ভিবি যদি করতে যাই আমরা, ভিবি এর ক্ষেত্রে কি হবে, ভিবিতে সেম জিনিস, ওমেগা, এটা ওয়াই, সাপোজ ওয়াই না লেখা এটাকে এক্স লিখে আমরা, কারণ ওখানে এক্স ডাইমেনশন x1, ঠিক আছে। আর ভিবি এর ক্ষেত্রে এ আর ওমেগা তো চেঞ্জ হবে না, তাই না, এ হচ্ছে বিস্তার, তার সর্বোচ্চ যেটা পসিবল। তাকে যদি বাইরে থেকে শক্তি না দেয়, সে নিচে থেকে কোনো এ আর ডাব্লিউ দুটো চেঞ্জ করতে পারবে স্বাভাবিক, কিছু কোনো চেঞ্জ হলে তখন এ আর ডাব্লিউর মাঝে চেঞ্জ আসে আর কি। তাহলে এখানে x2 এর মান কত বলেছে দেখাচ্ছে, তোমার তার আগে এখানে এক বলেছে যে 15 সেন্টিমিটার স্কোয়ার মানে 0.15, এখানে ওমেগা, এখানে রুট ওভার এ জানি না আমরা, এ স্কোয়ার মাইনাস, এবার 0.06 মানে 0.08 ছিল, তো 0.03। আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এটার মাঝে রেশিও করতে পারি, যেমন আমরা এদের মাঝে একটা ভগ্নাংশ চিহ্ন দিতে পারি। যদি আমরা এভাবে একটা ভগ্নাংশ চিহ্ন দিই, তারপরে সেন্টেন্সে আমরা কি লিখবো, একটু এর বাম পক্ষে ডান পক্ষে দুই দিকে আমি ভগ্নাংশ চিহ্ন, কি হবে, বাম পক্ষে যদি আমরা ভগ্নাংশ করি 0.20 বাই 0.15 মানে কি, 0.20 বাই 0.15 মানে হচ্ছে 4/3, এটা হচ্ছে 4/3, ডান পক্ষে ওমেগা ওমেগা কাটবে, আচ্ছা কে কে বাঁচবে, তাহলে আমি এদিকে সাপোজ স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলাম, তাহলে এখানে কি থাকবে যে a স্কোয়ার মাইনাস, এখানে স্কোয়ার চিহ্ন, a স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার মানে কত, মানে হচ্ছে যে 3 পয়েন্ট, আচ্ছা ওটা না লেখা 0.06 লিখবে, ওইটা ক্যালকুলেটর করবে, 0.06 স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 0.08 স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কথা, এটা করে আমাদের বাকি যা হিসাব থাকবে একটু বাকি, সেটা আমরা করে নিতে পারবো। আমরা এরপর যদি ক্যালকুলেটর পেয়ে দিই, ক্যালকুলেটর আমাদের সুন্দরভাবে a এর মান বলে দেবে। ক্যালকুলেটর থেকে আমরা a এর মান পেলাম 0.1 মিটার, মানে হচ্ছে যে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বিস্তার চলে গেল। বিস্তারের সঙ্গে কি হবে, আমাদের প্রশ্নটা বিস্তার ছিল, প্রশ্নে কি আরেকবার দেখি, প্রশ্নে আমাদের চেয়েছে যে এ থেকে বিতে যদি হয় ও থেকে কিউ, ও কিউ মানে কি, ও থেকে কিউ, এটা কয়টা পর্যায়ে, একটা পর্যায়ে, মানে একটা পর্যায়ে যেতে কতটুকু সময় লাগছে এটা চাই যাবে। তার মানে বেসিক্যালি যদি টি এর মান বের করতে পারি তাহলে আমাদের উত্তর হয়ে গেল। যদি বলতো ও থেকে আর এ যেতে কতক্ষণ, তাহলে একটা পুরো পর্যায়ে আর একটা পর্যায়ে রাখতে, মানে ওই টি যেটা পাবো পর্যায়টা তার 1.5 গুণ হতো, এখানে জাস্ট 1 টি, সেটাই বের করতে বলেছে। আচ্ছা কিভাবে বের করবো, আচ্ছা আমরা কি আরেকটা সূত্র জানি না, অবশ্যই জানি, সর্বোচ্চ বেগ কত হবে, ভি ম্যাক্স ডাব্লিউ আর এ, এটাই তো সর্বোচ্চ বেগ হবে, রাইট। ও না না, ওটা আমাদের কোনো দরকার পড়বে না, আমরা এটা থেকে আবার করবো। এবার দেখো এই জায়গাটা মনোযোগ দিয়ে দেখো, আমরা যেটা করবো যে এই যে সূত্রটা লিখেছিলাম, এই দুটো আমাদের যে কোনো একটা, তোমরা চুজ করো একটা, কোনটা, আমি বিটা ধরছি, যে কোনো একটা তুমি একটা ধরো লিখে কাম, আচ্ছা সেটাকে তুমি আবার লিখো, কপি করে আমরা এখানে আবার লিখছি, ঠিক আছে। গিয়ে যেটা করবো
এবার আমরা একটু ভ্যালুগুলো বসানো শুরু করবো। আমরা কি ভিবি জানি? অবশ্যই জানি। উদ্দীপক বলে দিয়েছে 15 সেন্টিমিটার স্কোয়ার মানে 0.15 মিটার স্কোয়ার। ঠিক আছে, 0.15 মিটার স্কোয়ার বলে দেওয়ার পরে আমরা কি ওমেগা জানি? উত্তর হচ্ছে না। তবে আমরা আর কি জানি? আমরা এ এর মান জানি। এ এর মান কি 0.01 স্কোয়ার। এক্স এর মান কত? এক্স এর মান 0.08 হওয়ার কথা, 0.08 স্কোয়ার, 0.08 স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেটার দিই, ক্যালকুলেটার আমাদের সুন্দরভাবে একটা ভ্যালু বের করে দিতে পারবে, সেটা হচ্ছে 0.15 বাই রুট ওভার 0.1 স্কোয়ার মাইনাস 0.08 স্কোয়ার। তাহলে আমাদের একটা ওমেগার মান চলে এলো, সেই ওমেগা 0.5 এককে রেড পার সেকেন্ড। শেষ, আমাদের হিসাব শেষ। কেন শেষ? কারণ আমরা ওমেগার পরে সূত্র লিখতে হবে। ওমেগার সূত্র কি? 2π/t। 2π/t মানে কি? t ইকুয়াল টু 2π/ওমেগা। ঠিক আছে, ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে ক্ষেত্রে যে 2.5 আমরা হিসাব করে পেলাম, 2.5 হলো। তারপরে আমরা সেন্টেন্সে টি এর মান বসিয়ে দিতে পারবো, যে 2π/2.5 ক্যালকুলেট করে আমরা পেয়ে গেছি 2.513 সেকেন্ড। এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, আমাদের আরেকটা ম্যাচ শেষ। এবার আমরা একটু ঘ নাম্বারটা তারপর দেখতে যাই। ঘ নাম্বারটা কি? স্থিতিশক্তি কণা বিস্তার থেকে যাত্রা শুরু করে এত সরণের জন্য স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে কিনা? স্বাভাবিকভাবে গতিশক্তি মানে সমান হবে না, আলাদাই তো হবে। তো আমরা হিসাব করে দেখবো, আমরা সূত্র ইউজ করবো। কি সূত্র ছিল? আমরা যদি দেখি যে গতকালকে মানে গতকাল আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম কিছু সূত্র, আমরা এই সূত্রগুলো শিখেছিলাম। এটা থেকে যদি দেখা যায় এখানে স্থিতিশক্তির একটা সূত্র আছে, গতিশক্তির একটা সূত্র আছে এবং টোটাল শক্তির একটা সূত্র আছে। ঠিক আছে, আমরা এখন সেটা ইউজ করবো যে উদ্দীপকে যেসব তথ্য আছে এই তথ্যের উপর ভিত্তি করে 6 সেন্টিমিটার মানে কোথায়? এই অবস্থান। এখানে তো বলে দিয়েছে এই অবস্থান মানে 6 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে এ। আর 8 সেন্টিমিটার মানে বি অবস্থান। বলছে এ আর বি অবস্থানে গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হবে কিনা, মানে বেসিক্যালি আমাদের ওগুলো বের করে দেখাতে হবে যে তারা সমান কি সমান হবে। আচ্ছা, আমরা এই অবস্থানে একবার করবো, তারপর বি অবস্থান, এখানে একটা মিডলে একটা দাগ দিয়ে এই অবস্থানে দিয়ে করি, বি অবস্থানে এই অবস্থানে এদিকে করি। এতে মানে হচ্ছে যে ব্র্যাকেটে হচ্ছে যে 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটারে যখন আমরা করছি তখন আমরা কি পাচ্ছি? আমরা সূত্র কি? যে বিভব শক্তির সূত্র হচ্ছে যে ই ইকুয়াল টু হাফ কে এক্স, হাফ কে এক্স স্কোয়ার। বাট আমাদের কি কে এর কোনো মান দেওয়া আছে না, তবে আমরা কি কে বের করতে পারবো? হ্যাঁ, এখানে আমাদের আরেকটা সূত্র লেখা আছে। কে এর মান কত? কে হচ্ছে ওমেগা স্কোয়ার এম। ওমেগা স্কোয়ার এম আছে, হ্যাঁ। এম কি উদ্দীপকে দেওয়া আছে? হ্যাঁ, 200 গ্রাম। আর ওমেগা কি উদ্দীপকে দেওয়া আছে? না। তবে ওমেগা কি আমরা পারবো? হ্যাঁ, কারণ আমরা গ নাম্বারে ওমেগা বের করলাম, কত পেয়েছিলাম? 2.5। ঠিক আছে, আমরা সেটাই এখন লিখবো। তার মানে হাফ কে এর জায়গায় কি লিখবো? যে ওমেগা স্কোয়ার এম আর এক্স স্কোয়ার তো থাকছে। আচ্ছা, এই অবস্থানে হাফ থাকলো, ওমেগার মান কত? 2.5 স্কোয়ার ইন্টু এম কত? 0.2 ইন্টু এক্স কত? এক্ষেত্রে এক্স হচ্ছে আমাদের অবভিয়াসলি 0.6 কিন্তু মিটারে করতে হবে, কারণ শক্তি একক জুলে আসে এবং সেটা মিটারে করা লাগে। 0.06 স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেটারে দিই, ক্যালকুলেটার আমাকে সুন্দরভাবে হিসাব করে দেবে। ইপি ইকুয়াল টু যেটা হবে 2.25। ঠিক আছে, এখন চলো, এটা একটা উত্তর হলো আমাদের, তাই এটা একটা একক বক্স ছিল। আচ্ছা, এবার আমরা সাপোজ ইকে বলছে, ইকে বের করা যাক। ইকে কত? ইকে যেটা হবে, ইকে সূত্র হচ্ছে যে হাফ এ এ স্কোয়ার, না এম এ স্কোয়ার মানে 6 স্কোয়ার, মোস্ট প্রবলেম দেখছি এখন, হাফ কে এ স্কোয়ার মানে 6। ঠিক আছে, আমরা একইভাবে পুরোটা লিখবো, যে হাফ তো হাফ থাকলো, কে এর বদলে কি লিখবো? ওমেগা স্কোয়ার এম। ওমেগা স্কোয়ার এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে হাফ কত? হাফ হাফ। ওমেগা কত? 2.5 হোল স্কোয়ার। এম কত? 200 গ্রাম মানে 0.02 না 0.2। তারপরে এ কত? এ হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমরা এ পেয়েছিলাম, এ হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.01 মিটার। কত? এক্স হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার মানে 0.06। আমরা যদি এবার ক্যালকুলেটারে সেটা দিই, তাহলে আমরা ক্যালকুলেটারে পেয়ে যাবো 0.1 স্কোয়ার। আমরা ক্যালকুলেটারে দেখলাম যে এটার উত্তর হবে যে ইকে ইকুয়াল টু 4 ইন্টু 10⁻³ ঠিক আছে, আমাদের আরো একটা শেষ। এখন কি আমরা সেম ভাবে এই ঘয়ে এই বি পজিশন অর্থাৎ 8 সেন্টিমিটারের জন্য পারবো? অবশ্যই পারবো। এবং 8 সেন্টিমিটারে দেখবা মোস্ট প্রবাবলি এইটা পাবো হয়তো স্থিতিশক্তি হিসেবে, এইটা পাবো গতিশক্তি হিসেবে। ঠিক আছে, মানে এর অপোজিটটা পাবা। তো তাই বলে আবার ভুল করে অনেকে বলেও দিতে পারে, যে রাতুকে যখন এক্সাম দেখছিলাম তখন অনেকে ভুল করে ওইটা করে দিচ্ছিল, যে ওই ভ্যালু সমান দেখে বলে দিচ্ছিল যে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে না। এই সেক্ষেত্রে যখন আমরা 8 সেন্টিমিটার করবো তখন এটা আমরা গতিশক্তিতে পাবো, এটা আমরা স্থিতিশক্তিতে। মানে আলটিমেটলি দুটো স্থিতিশক্তি গতিশক্তি মিলে না, আলাদা হয়। সেটাই আমাদের উত্তর হবে। তো আই হোপ বুঝতে পেরেছো। দেখি আমাদের ক্লাস কতক্ষণ হলো। অলরেডি আমাদের ক্লাস দেখা যাচ্ছে 40 মিনিট হয়ে গেছে। আর একটা হয়তো শুরু হচ্ছে, একটা জাস্ট ছোট একটা ম্যাথ করে। আচ্ছা, এখানে আমাদের লাইক এই 3টা সিচুয়েশন দিয়েছে। 3টা সিচুয়েশন যদি আমরা দেখি, তাহলে আমরা আগে এরকম একটা ম্যাথ করেছিলাম, সেটার সাথে আমরা একটু তুলনা করে দেখবো। এই ম্যাথের ছবিটা আমি এনে দিচ্ছি। আগে এরকম একটা ম্যাথ করেছিলাম, তখন এরকম ছিল। তো এখানে সাপোজ আমরা জাস্ট ডাটাটা চেঞ্জ, আমরা ডাটাগুলো একটু ছোট করে চেঞ্জ করে দেবো। সরি,
তো এখন আমরা যদি দেখি সেটা হচ্ছে যে এটা সাপোজ একটা স্প্রিং ছিল, সেই স্প্রিংটাকে টেনে একটু লম্বা করলাম এবং সেটা কত কেন মানে টেনে লম্বা করলাম না, সে নিজে নিজে লম্বা হলো কেন, কারণ তার কাছে আমি 150 গ্রামের একটা বস্তু রয়েছে মানে 1.5 কেজি, তখন সে 30 সেন্টিমিটার নিচে আসলো, যেটা আসলো সেটা আমাদের সাম্য অবস্থা। দেন তাকে আমি একটু টানলাম, কতটুকু টানলাম, সেটা হচ্ছে তোমার এই 10 সেন্টিমিটার টানলাম। 10 সেন্টিমিটার টানা মানে কি, 10 সেন্টিমিটার হচ্ছে তার বিস্তার, তাই না? 10 সেন্টিমিটার হয়ে যাবে তার বিস্তার। এখন যেটা কথা যে আর কি, এটা কি, এটা হচ্ছে তার ভর এম, তাই না? এটা কি, এটা সাম্য অবস্থায় যাওয়ার আগে যেটাই এত ই লিখেছো, ভালো কথা ই লেখা আছে বা যাই কোটা বড়। এখন এখন যেটা আমাদের প্রথম কথা সেটা হচ্ছে আগে নর্মাল পর্যায়কাল বলছে, পর্যায়কাল এত পার্সেন্ট বৃদ্ধি করছে করতে পারে, বাট আমার আগে নর্মাল পর্যায়কাল তো বের করা লাগবে। নর্মাল পর্যায়কালটাকে বের করি। নর্মাল পর্যায়কাল বের করার সূত্রটা কি ছিল আমাদের? প্রথমে স্প্রিং ধ্রুবক লাগবে, সেটা ইউজ করে আমরা একটা সূত্র করবো। আমাদের দুইটা সূত্র লাগবে এখানে। কি একটা হচ্ছে কে, রাইট, কে এক্স ইকুয়াল টু এম জি, যে বস্তুটা ঝুলার কারণে যতটুকু নিচে নেমেছে সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম, কে এক্স ইকুয়াল টু। আরেকটা সূত্র লাগবে কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ওয়াই, এখানে আমি ওয়াই দিয়ে প্রকাশ করলাম, এক্স না দিয়ে ওয়াই লিখলাম, ঠিক আছে? এখন আমরা এই দুটাতে সূত্র দিয়ে শুরু করি। এখন চলো শুরু করা যাক। আমরা যদি এখানে শুরু করি, প্রথমে এখানে এখানে আমাকে কে এর মান বের করা লাগবে। কে এর মান যদি বের করি তাহলে এখানে আমরা সূত্রটা আবার যদি লিখি, কে ইকুয়াল টু এম জি বাই এক্স। এম জি কত, এখানে এম জি বলে দেওয়া আছে, এম জি 150 গ্রাম, আর জি এর মান তো জানা আছে, আর এক্স এর মান হচ্ছে যে 30 সেন্টিমিটার নিচে নেমেছে। তো আমরা যদি বসাই যে 1.15 ইন্টু 9.8 ইন্টু 0.3, ঠিক আছে, মানে ভাগ 0.3, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে 4.9। আমরা 4.9 আমরা 4.9 পেলাম। আচ্ছা যাক, এরপরে আমরা একটা তো ভ্যালু পেলাম। এখন কি করবো? এখন হচ্ছে আমরা এই সূত্র ইউজ করে ওমেগা বের করবো। আমরা ওমেগাটা দেখি, এই সূত্রের কাছে ওয়াই কি, ওয়াই হচ্ছে আমরা পরবর্তী টুক টানলাম, অর্থাৎ এখানে আমরা কুটুক টেনেছি বলতে পারবো, আমরা এখানে 10 মিটার টেনেছি, আমরা এখন সেটা ইউজ করবো। আমরা এখন সেটা ইউজ করে যদি আমরা ওমেগা বের করে ট্রাই করি তাহলে কেমন আসবে? কে এক্স হচ্ছে 4.9, 4.9, আর ওদিকে হচ্ছে তোমার ওয়াই এর মান যেটা আমরা 10 সেন্টিমিটার, এটাকে জাস্ট আমরা যদি রুট করি আমরা একটা ওমেগা পাবো। এই ওমেগাটার মান কত আসছে? 7 আসছে, 7 আসছে, 7। এদিকে ঠিক করছি দেখছি আবার, হ্যাঁ সবই ঠিক লাগছে, আমাদের ক্যালকুলেটরের টাইপ আশা করি ঠিক আছে। এখন যাক, এখন আমাদের এটা লেখা হিসাব করা লাগবে। এখন যেটা বলছিলাম পর্যায়কাল, আগের পর্যায়কালটা বের করি আমরা। আগের পর্যায়কাল কত ছিল? আগের পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, রাইট? এটা তোমরা জানি যে 2 পাই বাই ওমেগা। আচ্ছা 2 পাই কত? 2 পাই আছে আর নিচে ওমেগা, ওমেগার মান 7, সেটা থেকে আমরা বলতে পারবো যে 2 পাই বাই 7 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 বাই 7 পাই। তাহলে 2 বাই 7 পাই এর ভ্যালুটা যদি লিখি তাহলে 0.8976 সেকেন্ড, ঠিক আছে? 0.8976 সেকেন্ড আমরা লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এখন আমাকে যেটা বলেছে যে পর্যায়কাল কতটুকু বাড়ানো হয়েছে, পর্যায়কাল আমাদের 25% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 25% যদি আমরা বৃদ্ধি করি তাহলে নতুন পর্যায়কাল কি হবে? আমরা সেটা যদি লিখি যে নতুন পর্যায়কাল ই প্রাইম কত, সেটা হচ্ছে যে তার 25% বেশি, মানে কত? আগে ছিল যেটুক তার থেকে 25% বেশি, মানে 1.25। আগে কত? আগে ছিল 1, 1 তো অলওয়েজ থাকে সব, তার 0.25 বেশি, এটাকে বুঝে যে 25% বেশি। আচ্ছা সেটা ছিল হচ্ছে আমাদের 0.89, এটার সাথে যদি আমরা 25 যুক্ত করি, 0.1 মানে ইন্টু 1.25 যদি গুণ করি তাহলে আমরা যে ভ্যালু পাবো সেটা হচ্ছে যে নতুন যে একটা পর্যায়কাল পাবো সেটা সময় হচ্ছে যে 1.21 না 122 লিখে দিলাম, 122, এটা সেকেন্ড। এটা হচ্ছে আমাদের নতুন পর্যায়কাল, নতুন আরেকটা স্টেপ পেলাম। এখন তারপরে কি করবো? এটা একটা ছোট করে দাঁড়াই, ঠিক আছে? এখন আমাদের যেটা প্রশ্ন চাইছে সেটা যদি আমরা আরেকবার দেখতে চাই, প্রশ্ন বলছে যে স্প্রিংটির প্রসারণের কি পরিবর্তন হবে, ঠিক আছে? প্রসারণের কি পরিবর্তন হবে মানে কি? প্রসারণটা কি? এইটা প্রসারণ না, এটা 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 তো প্রসারণ, তার মানে এটা আমাকে চেঞ্জ হওয়া লাগবে, যে করে হোক চেঞ্জ হওয়া লাগবে। এটা কখন চেঞ্জ হবে? দুই ভাবে চেঞ্জ হতে পারে, হয় কে এর মান চেঞ্জ হবে অথবা এম এর মান চেঞ্জ হবে। আমরা তো এম চেঞ্জ করবো না, আমরা ভর চেঞ্জ করতে পারবো না, ভর কনস্ট্যান্ট, তার মানে আমাদের কে চেঞ্জ করতে হবে। এখন কে কিভাবে চেঞ্জ করবো? কে চেঞ্জ করে এক্স একটা চেঞ্জ হবে, সেটা কতটুকু চেঞ্জ হবে সেটা আমাকে জানা লাগবে। কে কিভাবে চেঞ্জ করা যায়? আমরা যদি এই ওমেগা চেঞ্জ করি তাহলে কে চেঞ্জ হবে, কে যদি চেঞ্জ করি তাহলে এক্স চেঞ্জ হবে। বুঝতে পারছো কিভাবে রিলেশন? চলো আমরা এখন সেটা করা যায়। আচ্ছা এটা যদি আমরা নতুন পর্যায়ে পাই, নতুন ওমেগা কি, ওমেগাও চেঞ্জ হবে। আচ্ছা ওমেগা প্রাইম যদি লিখি, ওমেগা প্রাইম ইকুয়াল টু 2 পাই বাই টি প্রাইম, 2 পাই বাই টি প্রাইম যদি আমরা করি 2 পাই বাই টি প্রাইম, তাহলে আমাদের নতুন ওমেগা হবে 5.6, আগে 7 রেড পার সেকেন্ড ছিল, এখন 5.6 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে? ওমেগা চেঞ্জ হবে কি, কে চেঞ্জ হবে? উত্তর হচ্ছে অবশ্যই কেন, কারণ কে এর আমাদের সূত্র আছে কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ওয়াই। আচ্ছা ওয়াই চেঞ্জ হবে না, ওয়াই কারণ 10 সেন্টিমিটার, আমি টেনছি 10 সেন্টিমিটার, সেটা তো আমি চেঞ্জ করছি না। তাহলে আমি যদি এখানে বসে যে 5.6 স্কোয়ার ইন্টু 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, তাহলে আমরা আলটিমেটলি যে কে পাবো এটা হবে যে 5.6 স্কোয়ার ইন্টু 0.1, তাহলে এটা হলো হবে যে 3.136 একক কি নিউটন পার মিটার। ঠিক আছে, এটা গেল আমাদের। এখন এখন যেটা কথা যে এটা শেষ করার পর আমাকে কে নতুন পেয়েছি, উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে এখন আমাদের এই সূত্রে একটা কে চেঞ্জ হয়, এটা যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের এক্স চেঞ্জ হতে হবে, দুটো চেঞ্জ হয়ে আলটিমেটলি এম জিটা সেম থাকবে। আমরা এখন সেটাই অ্যাপ্লাই করবো। আমরা যদি এখন অ্যাপ্লাই করা শুরু করি, সাপোজ হচ্ছে যে আমরা এটাকে নতুন কে দিয়ে প্রবেশ করি, সাপোজ এটা কে প্রাইম বলছি, ঠিক আছে? কে প্রাইম না, কারণ এটা নতুন। কে প্রাইম
এক্সও চেঞ্জ হবে, এক্স কে আমরা এক্স প্রাইম দিয়ে প্রকাশ করি, এম চেঞ্জ করবো না, পৃথিবীর জি জীবনে চেঞ্জ হয় না। এখন আমরা যদি হিসাব করা শুরু করি এক্স প্রাইম, তাহলে আমরা যদি দেখি তাহলে ভর কত ছিল, ওটা 0.15 কেজি মানে 150 গ্রাম, তারপরে 9.8 তো পৃথিবীর, আর যেটা কে যেটা পেলাম আমরা হিসাব করে সেটা হচ্ছে 3.136, ঠিক আছে। এটার পরে আমরা যদি হিসাব করে লিখি তাহলে এক্স প্রাইমের একটা মান পাবো, সেটা হচ্ছে যে ক্যালকুলেটরে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা যেটা করবো আমরা সেটা হচ্ছে যে এরপর এক্স এর মান ক্যালকুলেটর থেকে পেলাম যে 0.4687 সেন্টিমিটার, না এটা মিটার, ঠিক আছে। তাহলে আমাদের যদি সেন্টিমিটার এককে বের করতে চাই তাহলে 446.87 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। কতটুকু পরিবর্তন হয়েছে ওখানে চাইছে কতটুকু পরিবর্তন হবে, তাহলে ডেল দিয়ে আমরা বলতে পারি যে ডেল এক্স, এক্স প্রাইম মাইনাস এক্স, এক্স প্রাইম কত এই 46 আর এক্স কত 30 সেন্টিমিটার, আগে 30 সেন্টিমিটার অরিজিনালি নেমেছিল যেটা উদ্দীপকে দেওয়া আছে, আমরা যদি বিয়োগ করি তাহলে 16.87 সেন্টিমিটার, এবং সেটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে। আই হোপ এই পার্টটা বুঝেছো তোমরা। এখানে আর যদি কোনো সমস্যা থাকে তোমরা জানতে পারো, এই পুরো পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে হতে পারে আরো কিছু ম্যাথ থাকতে পারে প্র্যাকটিস করার জন্য, এন্ড এটাই। তো কোনো সমস্যা থাকলে জানাও।